নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। একদিন কলেজ থেকে ফিরে নবীন কুমার দেখল তার শয়নকক্ষে তার পত্নী কৃষ্ণভাবিনীর সঙ্গে আরেকটি বালিকা বসে খেলা করছে। দুজনেই সমবয়সিনী, দুজনেই রেশমি শাড়ি ও হাত ভর্তি সোনার চুড়ি পরিহিতা দুটি পুত্তলিকার মতন। ওরা খেলাও করছে কাজ করার বিলাতি পুতুল নিয়ে। নবীন কুমার ঘরে ঢুকতেই মেয়েটির মাথার ঘোমটা টেনে নিয়ে পিছন ফিরে বসল। নবীন কুমার কৃষ্ণভাবিনীকে জিজ্ঞেস করল, এ মেয়েটি কে গা? কৃষ্ণভাবিনী বলল, ও তো আমার মিতেনি। আমাদের বিয়ের সময় ওকে দেখেননি? সব সময় তো আমার পাশে ঠায় বসেছিল। বাসর ঘরে একসঙ্গে অনেক মেয়ে উপস্থিত থাকে বলে কারুকেই ঠিকমতো দেখা যায় না। এই মেয়েটিকেও নবীন কুমারের মনে নেই। সে আবার জিজ্ঞেস করল, তোমার মিতেনি? আমাদের এ পাড়ায় এবার তোমার মিতেনি কি করে হলো? কৃষ্ণভাবিনী বলল, এ পাড়ার কে বলল? ওর বিয়ে হয়েছে হাটখোলায়, আমার ঠিক 1 মাস পরে। ওদের বাড়ির পালকিতে আজ আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারপর সে তার সখীকে বলল, আমার বরকে দেখে অত লজ্জা কিসের লা? তোর বরকে দেখে কি আমি মাথায় ঘোমটা দিই? মেয়েটি তবু যেন লজ্জায় একেবারে নুয়ে পড়েছে। কৃষ্ণভাবিনী জোর করে তার ঘোমটা খুলে দিল। মেয়েটির মুখখানি ফুটফুটে অপরূপ সুন্দরী যাকে বলে। কৃষ্ণভাবিনীও খুব ফর্সা, কিন্তু এই মেয়েটির রং যেন গোলাপ ফুলের পাপড়ির মতন। চোখের মণি দুটিতে নীলবর্ণ আভা। কাঁধের উড়নিটি শয্যার উপর ছুঁড়ে দিয়ে নবীন কুমারী বসে পড়ল ওদের পাশে। তারপর জিজ্ঞেস করল, এই মিতেনিটির নাম কি গো? কৃষ্ণভাবিনী তার সখীর গায়ে খোঁচা মেরে বলল, এই নাম বল না। মেয়েটি এখনো লজ্জা কুণ্ঠিতা, মুখ খুলবে না। 2-3 বার সাদাসাদিতেও সে নাম বলল না। কৃষ্ণভাবিনী বলল, কি জানি ছাই, আমি ওর নাম ভুলেই গেছি। মিতেনি বলেই তো ডাকি। ও মনে পড়েছে, কুসুম। তোর নাম কুসুম না রে? মেয়েটি এবার অস্পষ্ট গলায় বলল, আমার নাম কুসুম কুমারী। নবীন কুমার বলল, কুসুম কুমারী, পচা নাম, একদম মানায়নি গো। বলেই সে হেসে উঠল হা হা করে। কৃষ্ণভাবিনীর মনে হলো তার সখীকে বুঝি যথোচিত সম্মান জানানো হচ্ছে না। সে রেগে গিয়ে বলল, পচা নাম? কে বলেছে আপনাকে? সবাই বলে আমার মিতেনির নাম আমার চেয়েও সুন্দর। নবীন কুমার বলল, এ তো কেষ্টযাত্রা সখীদের এরকম নাম হয়, কুসুম কুমারী, অবলাবালা, বিধুমুখী। কৃষ্ণভাবিনী চক্ষু কপালে তুলে বলল, ও মা, আমার পিসিমার নাম বিধুমুখী, সেটা বুঝি খারাপ নাম? কুসুম কুমারী শাড়ির আঁচল গুছিয়ে উঠে দাঁড়িয়ে দুদিকে ঘাড় নেড়ে বলল, আমি ভাই এবার যাই, বেলা পড়ে এলো, মা এবার পুজোয় বসবেন। নবীন কুমার তার হাত ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল, অমনি বুঝি রাগ হলো মিতেনি? আমি তোমায় একটা সুন্দর নাম দিয়ে দিচ্ছি। কৃষ্ণভাবিনী বলল, আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করে আসুন না। আমরা এখন এ ঘরে খেলছি, আমার ছেলের সঙ্গে ওর মেয়ের এখনই বিয়ে হবে। নবীন কুমার বলল, আমিও খেলবো, আমায় তোমরা খেলা নেবে না কেন? নবীন কুমার বাল্যকাল থেকেই দুলালের সঙ্গে কুরুক্ষেত্রের লড়াই, তেপান্তরের মাঠ, ভূত আমার পুত, নৃসিংহ অবতার এসব খেলা খেলত। বিবাহের পর কৃষ্ণভাবিনী পিত্রালয় থেকে তার সমস্ত মেয়েলি খেলনা সঙ্গে নিয়ে এসেছে। সে একা একাই সেগুলি নিয়ে খেলতে বসত। তা দেখে নবীন কুমারও যোগ দিয়েছে সে খেলায়। পুতুলের সংসার নিয়ে খেলা করতে সে আমোদ পেতে শুরু করেছে ইদানিং। কুসুম কুমারী বলল, বেটা ছেলেদের সঙ্গে আমাদের খেলতে নেই, তাহলে আমার মা রাগ করবেন। নবীন কুমার অমনি বলল, বেশ তো, আমি মেয়ে মানুষ হয়ে যাচ্ছি, দেখবে আমি কেমন মেয়ে মানুষ হতে পারি। পালঙ্কের মাথায় কৃষ্ণভাবিনীর একটা শাড়ি ঝুলছিল, এটা ফস করে টেনে নিয়ে নবীন কুমার শরীরে জড়িয়ে ফেলল। তারপর বাম হাতের কোড়ে আঙুলটি মুখে পুরে ঘাড় বেঁকিয়ে হেলে দুলে হেঁটে কণ্ঠস্বর বদলে ফেলে বলল, হ্যাঁ গা মিতেনি, তুমি রাগ করেছো আমার উপর? বাল্যকাল থেকে নবীন কুমার অনুকরণ পটু, তার ভাবভঙ্গি অবিকল কোনো স্ত্রীলোকের মতোই দেখায়। কৃষ্ণভাবিনী বলল, ঢং? কত ঢঙে যে আপনি করতে পারেন!
কুসুম কুমারী কিন্তু ফিক করে হেসে ফেলল। নবীন কুমার সেই স্ত্রী সাজে ওদের পাশে বসে পড়ে বলল, এই তো মুখে হাসি ফুটেছে, এবার থেকে ভাই আমরা তিনজন মিলে খেলবো। তার আগে মিতানির একটা নাম দিয়ে দিই, তোমার নাম বনজ্যোৎস্না। কৃষ্ণভাবিনী বলল, ও মা, ও আবার কি নামের ছিরি? বনজ্যোৎস্না? মেয়ে মানুষের এমন নাম হয় 7 জন্মে শুনিনি কো। নবীন কুমার বলল, তোমার 49 জন্ম আগে এমন নাম হতো। কি গো মিতেনি, তোমার পছন্দ হয়নি? কুসুম কুমারী বলল, এ তো একটা লতানে ফুল গাছের নাম, মেয়ে মানুষের নাম কেন হবে? নবীন কুমার এবার সত্যিকারে বিস্ময়ে ভুরু উত্তোলিত করে বলল, ও মা, তুমি জানো? কি করে জানলে? কুসুম কুমারী বলল, সেই যে শকুন্তলা বলে একটা গল্প আছে না, সেই গল্পের মধ্যে শুনেছি। সে গল্প তুমি কোথায় শুনলে? মশাই আমার দাদাদের পড়াতেন, তখন আমি পাশে বসে থাকতাম। গল্পটা খুব দুঃখের। নবীন কুমার তার স্ত্রী কৃষ্ণভামিনীর দিকে তাকিয়ে বলল, দেখেছ, তোমার মিতেনি তোমার চেয়ে কত বেশি জানে। কৃষ্ণভামিনী বলল, আমার কি একটাও দাদা আছে নাকি যে পণ্ডিত মশাই এসে বাড়িতে পড়াবে? নবীন কুমার কুসুম কুমারীকে বলল, শোনো ভাই মিতেনি, তোমাকে তো একটা লতানে ফুল গাছের মতনই দেখতে, তাই তোমার বাবা মা তোমার নাম দিয়েছিলেন কুসুম কুমারী, আমি নাম দিলাম বনজ্যোৎস্না, একই তো। কৃষ্ণভাবিনী বলল, শুধু কথাই হবে, খেলা হবে না বুঝি? নবীন কুমার বলল, হ্যাঁ, এবার খেলা হোক। তোমাদের ছেলে মেয়ের বিয়ে দেবে তো? তা ছেলে মেয়ের কি নাম রেখেছ? দুই সখী মুখ চাওয়াচাই করল, নামের কথা তাদের মনে আসেনি। নবীন কুমার বলল, তাহলে মেয়েটার নাম শকুন্তলা, ছেলেটির নাম দুশ্মন। কুসুম কুমারী বলল, না ভাই, আমি খেলবো না, তোর বর বড্ড খারাপ খারাপ কথা বলছে। দুশ্মন নাকি? রাজার নাম তো ছিল দুষ্যন্ত। নবীন কুমার হাসতে হাসতে বলল, তোমার তাও মনে আছে? আচ্ছা বেশ, দুষ্যন্তই হলো। কুসুম কুমারী বলল, না, ও নাম আমি দেবো না, ওটা বড্ড দুঃখের গল্প, আমি জানি। নবীন কুমার বলল, শেষকালে সুখ আছে। কৃষ্ণভাবিনী আরেকটি পুতুল বার করে বলল, উনি বড় বিরক্ত করছেন রে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, এই হলো গে পুরুত মশাই। নবীন কুমার বলল, এ বিয়েতে পুরুত লাগবে না, এ তো বনের মধ্যে বিয়ে, ওরা নিজেরাই বিয়ে করবে। কৃষ্ণভাবিনী বলল, এমন বিচ্ছিরি বিয়ে আমি দেব না। নবীন কুমার এরপর সেই খেলায় এমন মত্ত হয়ে গেল যে এখন কে বলবে সেই হিন্দু কলেজের অতি দুরন্ত ছাত্র। সে কখনো পুরুষ কখনো নারীর কণ্ঠস্বর অনুকরণ করে বিভিন্ন পাত্রপাত্রীর মুখে সংলাপ বসাতে লাগলো। কৃষ্ণভাবিনী সন্দেশ এনে রেখেছিল বিয়ের শেষে পরিবেশন করা হবে বলে। নবীন কুমার আগেই সেই সন্দেশ কেড়ে নিয়ে খেয়ে ফেলে হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগলো মাটিতে। খেলা শেষ হয়ে গেছে, এবার যেতে হবে কুসুম কুমারীকে। তার সঙ্গে এসেছে 2টি দাসী ও 4 বেহারার পালকি। গোধূলিতে আকাশ ম্লান হয়ে এসেছে, এখনই অন্ধকার হয়ে যাবে বলে নবীন কুমার সেই পালকির সঙ্গে 2 জন পাইক পাঠিয়ে দিল। বিদায় দেবার আগে কৃষ্ণভাবিনী তার সখীর কাঁধ জড়িয়ে ধরে বলল, আবার কবে আসবি বল? কাল, পরশু? কুসুম কুমারী বলল, আহা হা, আমি বারবার আসতে গেলুম রে, তুই বুঝি যেতে পারিস না? কৃষ্ণভাবিনী তার স্বামীর দিকে তাকালো। নবীন কুমার বলল, যাবে না কেন? নিশ্চয় যাবে। তা মিতেনি, আমায় যেতে বললে না যে? আমি বুঝি তোমার মিতে নয়? কুসুম কুমারী তার সারল্য মাখা নীলবর্ণ চোখ দুটি তুলে নবীন কুমারকে একবার অপাঙ্গে দেখল, শুধু কোনো উত্তর দিল না। তার কোলে 2টো পুতুল মেয়ে জামাইকে নিয়ে সে নিজের কাছে যাচ্ছে। কোনো ক্রমে পুতুল দুটিকে সামলে সে উঠে পড়ল পালকিতে। কুসুম কুমারী তার সখী কৃষ্ণভাবিনীর চেয়ে বয়সে একটু বড়, তার বয়স এখন 10.5, আর কৃষ্ণভাবিনীর 9 ছুঁই ছুঁই। তাদের দুজনের পিত্তালয় বাগবাজারের পাশাপাশি গৃহে, দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছে। এই 2 বালিকা পরস্পরকে ছেড়ে থাকতে এখনো অভ্যস্ত হয়নি। কৃষ্ণভাবিনী বাপের বাড়িতে যাওয়ার বেশি সুযোগ পায়, তবু পালা পর্বণে যখন 2-1 দিনের জন্য যাওয়া হয় তখন খবর পেয়ে কুসুম কুমারীও চলে আসে বাগবাজারে। দুজনে প্রায় সর্বক্ষণ একসঙ্গে কাটায়। কুসুম কুমারীর স্বামী অঘোরনাথ, নবীন কুমারের চেয়ে বয়োজ্যেষ্ঠ। প্রথমা পত্নীর মৃত্যুর পর সে নাকি ব্রাহ্ম হতে গিয়েছিল।
ঠিক সময় সে খবর পেয়ে তার মা গলার সামনে একটি বড় আঁশবটি ধরে বলেছিলেন, আমার কথা শুনবি নি? তুই জোর করে যাবি? তো যা, ফিরে এসে আমার মরা মুখ দেখবি। মাতৃহন্তা হতে হবে বলে অঘোরনাথ শেষ পর্যন্ত ব্রাহ্ম হয়নি, কিন্তু সেই সময় থেকেই নাকি সর্বক্ষণ সে বিষণ্ণ উদাসীন হয়ে দিন কাটায়। সে তাদের পৈতৃক জমিদারি কার্য দেখে না, কলকাতায় তাদের নিজস্ব হৌসেও যায় না। দ্বিতীয় বিবাহের পরও তার মানসিক কৈবল্য কাটেনি। পত্নীর কাছ থেকে এসব তথ্য জানল নবীন কুমার। ব্রাহ্মদের সম্পর্কে তার সঠিক কোনো ধারণা এখনো গড়ে ওঠেনি। ব্রাহ্ম শুনলেই তার মনে পড়ে কিছু দাড়িওয়ালা গম্ভীর গম্ভীর মানুষ, যারা কদাচ হাসে না এবং অনেকেই রূপোর ফ্রেমের চশমা চোখে দেয়। কুসুম কুমারীর স্বামী সেরকম মানুষ? কৃষ্ণভাবিনীর সঙ্গে ওপরে উঠে এসে নবীন কুমার বলল, তোমার যদি ছেলে হয় আর তোমার মিতেনির যদি মেয়ে হয়, তাহলে তোমাদের ছেলে মেয়ে সত্যিকারে বিয়ে হলে বেশ হয়, তাই না? কৃষ্ণভাবিনী একটুও লজ্জিত না হয়ে বলল, আমি তো তাই ঠিক করে রেখেছি। নবীন কুমার আর চোখে তার বালিকা বধূর মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণভাবে নজর করে দেখল। একটি বিষয় নবীন কুমারের মনে খটকা আছে। সে জানে যে বিবাহিত নারী পুরুষদেরই শুধু সন্তানাদি হয়। যাদের বিবাহ হয়নি কিংবা যে স্ত্রীলোকেরা বিধবা এবং যে পুরুষেরা একা থাকে, তাদের কখনো পুত্রকন্যা হয় না। কিন্তু বিবাহের পর ঠিক কখন, কিভাবে এবং কেন পুত্রকন্যা জন্মায়, সে সম্পর্কে তার সম্যক ধারণা নেই। প্রায় সে এই কৌতূহলে ছটফট করে, কিন্তু কারুকে জিজ্ঞেস করতে পারে না। সে যেসব কিতাব পড়েছে তার মধ্যে এর কোনো উত্তর নেই। কলেজে ভর্তি হওয়ার পর নবীন কুমারের মধ্যে একটা সব জানতা ভাব এসেছে, কিন্তু এই একটি বিষয়ে অজ্ঞতা তাকে পীড়া দেয়। কৃষ্ণভাবিনী তার চেয়ে বয়সে অনেক ছোট হলেও এ ব্যাপারটা জানে নাকি? লজ্জাবশত এ কথাটি সে নিজের স্ত্রীকেও জিজ্ঞাসা করতে পারল না। কৃষ্ণভাবিনী শয়নকক্ষে ঢুকে মন দিয়ে তার পুতুলের সংসার গুছাতে লাগল। এর মধ্যে একটি পুতুল পাওয়া যাচ্ছে না। সেটি কুসুম কুমারীরও নিয়ে যাওয়ার কথা নয়। এদিক ওদিক খোঁজাখুঁজির পরও সেটি না পেয়ে সে নবীন কুমারকে চেপে ধরে বলল, আপনি নিশ্চয়ই লুকিয়েছেন, আমার পুতুল কোথায়? নবীন কুমার নিরীহ মুখ করে বলল, কই, আমি তো দেখিনি। কৃষ্ণভাবিনী বলল, তাহলে কোথায় গেল? ওটা আমার মা কালীঘাট থেকে কিনে এনেছিলেন, ওই পুতুলটা সবচেয়ে ভালো। নবীন কুমার বলল, তাহলে বোধ হয় তোমার মিতেনির খুব পছন্দ হয়েছে, সেই সেটা চুরি করে নিয়ে গেছে। কি? আপনি আমার মিতেনিকে চোর বললেন? এই কথা বলে কৃষ্ণভাবিনী সপাটে এক চড় কষিয়ে দিল নবীন কুমারের গালে। কয়েক মুহূর্ত স্থির হয়ে থেকে নবীন কুমার লাফিয়ে গিয়ে কৃষ্ণভাবিনীর চুলের মুঠি চেপে ধরল এবং কণ্ঠস্বর বিকট করে বলল, হতভাগিনী, তোর এই দুর্মতি! আজ তোকে আমি নরকে পাঠাবই। পরনিন্দা, অতি লোভ, স্বামী প্রহরণ যেই নারী করে তার নরকে গমন। খানিকক্ষণ ঝটাপটি করার পর কৃষ্ণভাবিনী নবীন কুমারের পায়ে পেরে ক্ষমা চাইল। হঠাৎ রাগ হলে তার মাথার ঠিক থাকে না, কিন্তু স্বামীর গায়ে হাত তোলা যে মহাপাপ তা সে জানে। নবীন কুমারের কাছে অবশ্য এই সবই কৌতুক। সারাদিনের প্রতিটি ঘটনা থেকেই সে মজার উপাদান খোঁজে। কৃষ্ণভাবিনী ক্ষমা চাইবার পর সে জাজিমের তলা থেকে বার করে দিল লুকোনো পুতুলটি। এই দুই কিশোর বালিকার খুনসুটি, বিবাদ ও রাগ ছাড়া এই অট্টালিকার দ্বিতল সম্পূর্ণ নিস্তব্ধ, আর কোনো কক্ষে প্রাণের সাড়া নেই। বিম্ববতী পুত্রশোকে শয্যা নিয়েছেন। ইব্রাহিমপুর থেকে বেশ কিছুদিন আগে ফিরে এসেছে বজরা। বৃদ্ধ খাজাঞ্চি সেনামশাই অশ্রু ভারাক্রান্ত নয়নে সব কথা জানিয়েছেন বিম্ববতীকে। গঙ্গানয়নের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেনমশাই তার তল্লাশে লোক পাঠিয়েছিলেন নানা দিকে, কিন্তু গঙ্গানারায়ণ যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে শূন্যে। গঙ্গানারায়ণকে বজরা থেকে বল প্রয়োগ করে কেড়ে নিয়ে যাওয়া কারুর পক্ষে সম্ভব ছিল না। প্রহরীরা সেরকম একটি শব্দও শোনেনি। স্বেচ্ছায় সে রাত্রেবেলা বজরা ছেড়ে চলে যাবে, এ যে বড় অবিশ্বাস্য ব্যাপার। সে বজরার মালিক, তার হুকুমেই বজরা যেখানে খুশি যেতে পারে। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে যদি তার সাক্ষাৎ করার ইচ্ছে না থাকতো, তবে সে সেই রাত্রে নোঙর তুলে কলকাতার অভিমুখে রওনা হওয়া যেত। এমনকি একথা সেনমশাই অনেকবার বলেও ছিলেন গঙ্গানারায়ণকে। গঙ্গানারায়ণ এক বস্ত্রে চলে গেছে।
এ বড় বিচিত্র ঘটনা, এমনটি আর কখনো শোনা যায়নি। গঙ্গানয়ন নিরুদ্দিষ্ট বা মৃত, মৃত বলেই বেশি সন্দেহ হয়। নবীন কুমারের জন্মের পর থেকে গঙ্গানয়নের প্রতি বিম্ববতীর মনোযোগ অনেক কমে গিয়েছিল, কিন্তু একসময় গঙ্গানয়ন তো ছিল তার অতি আদরের। এখন নবীন কুমারও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। গঙ্গানয়নের সংবাদ শুনে বিম্ববতীর মস্তকে যেন বজ্রাঘাত হয়েছিল। প্রথম পুত্রের প্রতি তার সমস্ত স্নেহ ভালোবাসা ফিরে এলো শোক ও পরিতাপ হয়ে। গঙ্গানয়ন তার আপন গর্ভের সন্তান নয়, তবু তার প্রতি বিম্ববতী নারীর টান আছে যে, সে কথা বিম্ববতী আবার অনুভব করলেন। বিম্ববতী কয়েকদিন কেঁদে ভাসালেন, জনে জনে অনুরোধ করলেন যত টাকায় লাগুক গঙ্গানয়নের সন্ধানে আবার সারা দেশ তোলপাড় করে খুঁজে দেখা হোক, কিন্তু কারোরই গরজ নেই সে ব্যাপারে। বিধুশেখর তার মন থেকে গঙ্গানয়নকে মুছে ফেলতে চান। কর্মচারীরা শুধু টাকা খায়, কাজের কাজ কিছুই করে না। অগ্রজের নিরুদ্দেশের সংবাদে নবীন কুমার খানিকটা বিস্মিত হয়েছিল বটে, কিন্তু খুব বেশি তাপ উত্তাপ বোধ করেননি। দাদা বজরা ছেড়ে কোথাও চলে গেছে, আবার নিশ্চয়ই একদিন ফিরে আসবে। গঙ্গানয়নের পত্নী লীলাবতী প্রথমে সংবাদ শুনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। তারপর সে আর একদিনও এ বাড়িতে থাকতে চায়নি। তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যেই যেন গঙ্গানয়নকে সবাই বিস্মৃত হয়ে গেল। তার কক্ষটি তালাবন্ধ, সারা বাড়িতে আর কোথাও তার কোনো চিহ্ন নেই। 27 বছর যে গৃহে কাটিয়েছে, 1 বছরের মধ্যে সে মুছে গেল। শুধু বিম্ববতী একা একা অশ্রুপাত করে বালিশ ভিজিয়ে দেন। নবীন কুমার যখন যে ঝোঁক তাপে, তখন সেটি নিয়ে মেতে ওঠে। একবার যেমন নিচতলা থেকে একটা ফুটফুটে সাদা বেড়াল একদিন উঠে এসেছিল উপরে। বিড়ালটি দেখে তার এমন পছন্দ হলো যে তাকে সে সেদিন থেকে পুষতে লাগলো। বিড়ালটির নাম রেখেছিল মঞ্জুরি। পোষা মানে কি সর্বক্ষণ বিড়ালটিকে তার সঙ্গে রাখা চায়। তার খিদমতগার দুলাল পাহারা দিত, যেন মঞ্জুরি আর কোনো ক্রমে নিচতলায় যেতে না পারে। মঞ্জুরি 2-3 বার অকারণে ম্যাও ম্যাও করলেই নবীন কুমারের সন্দেহ হতো খিদে পেয়েছে, আর দুলাল নিশ্চয়ই বরাদ্দ দুধ চুরি করে খেয়েছে। সেই উপলক্ষে 1 ডজন কানমলা পাওনা হতো দুলালের। রাত্রেও মঞ্জুরিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে থাকতো নবীন কুমার। মঞ্জুরি বেড়াল ছিল না, বেড়ালি। অতি সংরক্ষণ সত্ত্বেও সে কোন ফাঁকে অভিসারে চলে যেত তা জানা যায় না। একদিন দেখা গেল সে গর্ভবতী। তখন নবীন কুমার বিম্ববতীর সঙ্গে এক শয্যায় শুত। বিম্ববতী বেড়াল পছন্দ করেন না, কিন্তু পুত্রের আবদারের জন্য তাকে মেনে নিতে হতো সবই। মঞ্জুরির সন্তান সম্ভাবনা দেখে তিনি বলেছিলেন, ওরে এই সময় বিড়ালকে আঁকড়ে রাখতে নেই, ওরা এই সময়টা একা একা থাকতে চায়, ওকে এখন ছেড়ে দে ছোটকু। নবীন কুমার তা শুনবে না। মঞ্জুরির বাচ্চা হবে শুনে তার মহা আনন্দ। সারা বাড়ি এরপর বিড়ালে ভরে যাবে। একদিন ভোরে জেগে উঠে নবীন কুমার দেখল তার আলিঙ্গনের মধ্যে মঞ্জুরি মুড়ে কাঠ হয়ে আছে। তারপর নবীন কুমারের সে কি কান্না! পরমাত্মীয় বিয়োগেও মানুষ বুঝে এমন মর্মবিদারী কান্না কাঁদতে পারে না। 3 দিন নবীন কুমার মুখে অন্ন তুলতে পারেনি। এরপর থেকে অবশ্য সে আর অন্য কোনো বিড়াল দুচক্ষে দেখতে পারে না। এই অট্টালিকার দ্বিতলে কোনো বিড়াল দৈবাত এসে পড়লে সে নিজে লাঠি নিয়ে তেড়ে যায়। কৃষ্ণভামিনীর মিতিনির সঙ্গে পুতুল খেলাতেও নবীন কুমারের সেরকম ঝোঁক চাপল। পরদিনই সে জিজ্ঞেস করল, কই তোমার মিতিনি আর এলো না? তোমার ছেলেকে কতদিন শ্বশুরবাড়ি ফেলে রাখবে? এ বাড়ির পুরুষরা কখনো শ্বশুরবাড়িতে থাকে না। সিংহ কি সিংহীর কাছে যায়, না সিংহী আসে সিংহের গুহায়? 2-3 দিন পর পর নবীন কুমার অস্থির হয়ে উঠল একেবারে। সে কৃষ্ণভামিনীকে বলল, পত্তর পাঠাও, তোমার মিতিনিকে লেখো তোমার ছেলে আর তার বউকে সে যেন কালই নিয়ে আসে। নবীন কুমার নিজেই মুসাবিদা করে তার মুক্তোর মতন হস্তাক্ষরে লিখল কৃষ্ণভামিনীর বকলমে চিঠি। 1 পড়ার সন্দেশ ও একটি বড় রোহিত মৎস্য সমেত একজন বাহক মারফত পাঠিয়ে দেওয়া হলো সেই পত্র। পরদিন কুসুম কুমারী নিজে এলো না, দ্বিগুণ তত্ত্ব সমেত পাঠিয়ে দিল পুতুল দুটিকে, সঙ্গে একটি ছোট চিঠি, বেশ গোটা গোটা অক্ষরে লেখা। কার্যাঞ্চে নিবেদন এই যে, আমি যাইতে পারিলাম না, কবে পারিব ঠিক নাই, পরমেশ্বরের কৃপায় যারা সুখে থাকুক। ভবদিয়া কুসুম কুমারী বনজ্যোৎস্না মিতেনি।
চিঠিখানা দেখে ভুরু কুঁচকে নবীন কুমার জিজ্ঞেস করল, এ চিঠি কে লিখে দিয়েছে? ওর বর? কৃষ্ণভামিনী বলল, আমার মিতেনি নিজেই লিখতে পারে, সব জানে। নবীন কুমার তাচ্ছিল্যের সঙ্গে বলল, যেমন বিচ্ছিরি হাতের লেখা তেমনি বদস্বভাব মেয়েটার। আবার দেমাক করে লিখেছে, কবে পারিব ঠিক নাই। কুসুম কুমারীর ব্রাহ্মস্বামীকে দেখার খুব কৌতূহল নবীন কুমারের। সে কৃষ্ণভামিনীকে বলল, তোমার মিতেনির গোমরামুখ বন নিশ্চয়ই তার বউকে আর একলা পাঠাতে চায় না। একদিন ওদের এ বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও না। এবার নবীন কুমার নিজেই অঘোরনাথকে সম্বোধন করে এক লৌকিকতাপূর্ণ নিমন্ত্রণ পত্র প্রেরণ করল। কিন্তু তার উত্তর অঘোরনাথের কাছ থেকে না এসে এলো কুসুম কুমারীর হস্তাক্ষরে। সে দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে নানা কারণে এখন তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার বদলে একদিন কৃষ্ণভামিনীর কি আসতে পারে না? বাড়ির কর্তার কাছ থেকে নিমন্ত্রণ না এলে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীন কুমার একদিন বাড়ির ঘেরাটোপ পালকিতে কৃষ্ণভামিনীকে পাঠিয়ে দিতে পারে বটে, তা নিজের যাওয়া শোভা পায় না। কিন্তু কুসুম কুমারীর সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে বলে সে খুবই অসহিষ্ণু হয়ে পড়েছে। সামাজিক নিয়ম উপেক্ষা করে সে একদিন কৃষ্ণভামিনীকে বলল, চলো আজ হাটখোলায় তোমার মিতেনের বাড়িটা দেখে আসি, পুতুলগুলো সঙ্গে করে নাও। সে বাড়িতে গিয়ে বড় অপমানিত হতে হলো নবীন কুমারকে। নমস্কার বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।